আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করছি প্রত্যেকে ভালো আছো, আর প্রত্যেকবারের মতন শুনতে চলে এসেছো তোমাদের পছন্দের পরিবার ভৌতিক কথা। 100কে স্পেশাল এপিসোডটা আমাদের কোনো কারণে ইউটিউবের একটা সমস্যা হয়েছে, এবং সেই কারণে কারো কাছে নোটিফিকেশান যাচ্ছে না। তাই যারা এখনও ওই এপিসোডটা দেখোনি সেটা অবশ্যই গিয়ে শোনো, দারুণ ঘটনা আছে। তো আজকে তোমরা শুনবে দুটো ঘটনা। প্রথম ঘটনাটা এতটা ইউনিক, যেরকম ঘটনা ভৌতিক কথাতে আগে কখনো আসেনি এতগুলো এপিসোড হয়ে যাওয়ার পরও, এবং দ্বিতীয় ঘটনাটা ইউনিক না হলেও একটা অন্যরকম মাত্রা পাই। যাই হোক, আশা করছি তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো, চুপটি করে বসে পড়েছো। চলো এবার আমরা শুরু করে দিই আজকের এপিসোডের প্রথম ঘটনা। দাদা, ঘটনাটা 2019 সালের দিকের। আজও সেই রাতের কথা মনে পড়লে শরীর ঠান্ডা হয়ে যায়। আমি তখন একটা বেসরকারি সংস্থার কাজের জন্য প্রায় ছোট ছোট শহরে ঘুরে বেড়াতাম। সেদিনও বিকেলের দিকে কাজ শেষ করে বাসস্ট্যান্ডের দিকে ফিরছিলাম। সন্ধে নেমে এসেছে, বাজার ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে। রাস্তার দুই পাশে কয়েকটি চায়ের দোকান, পুরনো বাড়ি, আর মাঝে মধ্যে জ্বলে ওঠা স্ট্রিট লাইট, সব মিলিয়ে অদ্ভুত এক পরিবেশ। তখনই আমার চোখে পড়ে একটি অস্বাভাবিক দৃশ্য। রাস্তার ধারে প্রায় 20-22 বছরের একটি মেয়ে দাঁড়িয়েছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে কারোর জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর একটা পুরনো সবুজ রঙের অটো এসে তার সামনে থামে। অটোর চালকের মুখ পুরোপুরি দেখা যাচ্ছিল না। গলায় ওড়না, চোখে বড় সানগ্লাস, মাথায় কাপড় বাঁধা। প্রথম দেখায় কিছু অস্বাভাবিক লাগেনি, কিন্তু মেয়েটি অটোতে ওঠার কয়েক সেকেন্ডের মধ্যেই ভেতর থেকে যেন চাপা স্বরে সাহায্য চাওয়ার মতন আওয়াজ পেলাম। আমি প্রথমে ভাবলাম ভুল শুনেছি, কিন্তু অটোটি যেভাবে হঠাৎ গতি বাড়িয়ে নির্জন রাস্তার দিকে চলে গেল তাতে সন্দেহ হলো। আমি তাড়াতাড়ি একটি মোটর বাইক ভাড়া নিয়ে সেই অটোর পিছু নিলাম। কিছু দূর যাওয়ার পর শহরের আলো শেষ হয়ে গেল। সামনে শুধুই অন্ধকার, দুই পাশে ঝোপঝাড়, আর মাঝে মধ্যে পুরনো ভাঙা বাড়ি। অটোটি একটি পরিত্যক্ত ইটভাটার কাছে ঢুকে অদৃশ্য হয়ে গেল। আমি দূর থেকে মোটর বাইক বন্ধ করে পায়ে হেঁটে এগোলাম। চারপাশে এমন নীরবতা যে নিজের শ্বাসের শব্দও স্পষ্ট শোনা যাচ্ছিল। ভাঙা দেওয়ালের আড়াল থেকে দেখি অটোটি একটি জরাজীর্ণ বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। চালক এবার মুখের কাপড় খুলতেই বুঝলাম তিনি একজন কিন্নার। পরে জানতে পেরেছিলাম এলাকার মানুষ তাকে চম্পা নামে চিনত। বাইরে থেকে তাকে স্বাভাবিক মানুষই মনে হতো, কিন্তু সেদিন তার চোখে এমন একটা দৃষ্টি দেখেছিলাম যা আজও ভুলতে পারিনি। তিনি অটোর ভেতর থেকে অচেতন অবস্থায় সেই মেয়েটিকে নামিয়ে টেনে বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছিল। আমি দূর থেকে সব দেখছিলাম, কিন্তু একা ভেতরে ঢোকার সাহস পাচ্ছিলাম না। তবু মনে হচ্ছিল এখন কিছু না করলে হয়তো মেয়েটিকে আর জীবিত পাওয়া যাবে না। তাই খুব সাবধানে বাড়ির পেছনের ভাঙা অংশ দিয়ে ভেতরে ঢুকলাম। ঘরগুলো বহু বছর ধরে ফাঁকা পড়ে আছে। ছাদের প্লাস্টার খসে পড়েছে, দেওয়ালে কালো ছত্রাক, বাতাসে স্যাঁতস্যাঁতে গন্ধ। কিন্তু বাড়ির একদম ভেতরের দিক থেকে মোমবাতির আলো ভেসে আসছিল। আমি নিঃশব্দে এগিয়ে উকি দিতেই দেখলাম একটি ছোট ঘর, লাল কাপড়, ধূপ, প্রদীপ আর অদ্ভুত সব চিহ্ন দিয়ে সাজানো। মাঝখানে পাথরের উপরে তৈরি একটা পুরনো বেদি, আর তার উপর অচেতন মেয়েটিকে শুইয়ে রাখা হয়েছে। চম্পা ধীরে ধীরে কিছু অচেনা স্বর উচ্চারণ করছিল। পাশে একটা পুরনো তামার পাত্রে লাল রঙের তরল শুকনো ফুল, ছাই আর কয়েকটি ভাঙা মূর্তি রাখা ছিল। পুরো দৃশ্য দেখে আমার শরীর কাঁপতে শুরু করলো। ঠিক তখনই আমার পায়ের নিচে শুকনো কাঠ ভেঙে শব্দ হলো। চম্পা আচমকা পেছনে ঘুরে তাকালো। তার চোখ দুটো যেন অস্বাভাবিকভাবে জ্বলছিল। আমি দ্রুত দেওয়ালের আড়ালে লুকিয়ে পড়লাম। কয়েক মুহূর্ত নিস্তব্ধতা, তারপর তার কণ্ঠ ভেসে এলো। আমি জানি কেউ এসেছে,
লুকিয়ে লাভ নেই। আমার বুকের ধুকপুকানি এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল সেই শব্দই আমাকে ধরে ফেলবে। কিন্তু তখনও আমি জানতাম না এই রাতের আসল ভয়ঙ্কর ঘটনা তো সবে শুরু হতে চলেছে। আমি তখনও দেওয়ালের আড়ালে নিঃশ্বাস আটকে দাঁড়িয়েছিলাম। কয়েক সেকেন্ড পর আর কোনো শব্দ না পেয়ে ধীরে ধীরে আবার উকি দিলাম। চম্পা আবার সেই বেদির সামনে বসে পড়েছে। তার সামনে একটি পুরনো কাপড়ে মোড়া বাক্স। বাক্স খুলতেই ভেতর থেকে বের হলো কয়েকটি হলদে হয়ে যাওয়া কাগজ, তামার পাত আর একটা কালো সুতোয় বাঁধা লকেট। সে নিজের সঙ্গেই কথা বলছিল, যেন বহুদিন ধরে একই কাজ করে আসছে। তার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছিলাম না, কিন্তু বারবার একটি বিষয় কানে আসছিল, আজ আর ব্যর্থ হওয়া চলবে না। আমি ধীরে ধীরে আরও কাছে এগোলাম। ঠিক তখনই বেদির উপর শুয়ে থাকা মেয়েটি হালকা নড়ে উঠল। তার হাত কাঁপছিল, চোখ আধ খোলা। বুঝলাম সে পুরোপুরি অজ্ঞান নয়। আমি ইশারায় তাকে শান্ত থাকতে বললাম। সে আমাকে দেখতে পেয়েছিল কিনা জানি না, তবে তার ঠোঁট কাঁপছিল। চম্পা তখন একটি প্রদীপ জ্বালিয়ে বেদির চারিদিকে ধীরে ধীরে হাঁটছিল। ঘরের বাতাস ক্রমশ ভারী হয়ে উঠছিল। ধূপের গন্ধ এত তীব্র ছিল যে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এমন সময় বাইরে হঠাৎ ঝোড়ো হাওয়া শুরু হলো। ভাঙা জানলার ফাঁক দিয়ে বাতাস ঢুকে মোমবাতির শিখাগুলো দুলে উঠল। আলো আঁধারির মধ্যে চম্পার মুখটা আরো ভয়ঙ্কর লাগছিল। কিছুক্ষণ পর সে হঠাৎ থেমে বেদির পাশে বসে পড়ল এবং নিচু গলায় বলতে শুরু করলো, সবাই আমাকে ঘৃণা করেছে, কেউ মানুষ বলে মেনে নেয়নি। যারা আমাকে ব্যবহার করেছে তারাই শেষে পাথর ছুঁড়ে মেরেছে। তখন একজন এসে বলেছিল, এই সাধনা শেষ করতে পারলে আর কেউ আমাকে হারাতে পারবে না। কথাগুলো শুনে আমার মনে হলো যে সে যেন কাউকে উদ্দেশ্য করে নিজের অতীত বলছে, কিন্তু সেই মুহূর্তে তার চোখে যে হতাশা ছিল তা ভয়ের থেকেও বেশি অস্বস্তিকর। হঠাৎ লোকটি পুরো জেগে উঠল। সে চারিদিকে তাকিয়ে বুঝতে পারল কোথায় আছে। ভয়ে কাঁপতে শুরু করতেই চম্পা তার দিকে এগিয়ে গিয়ে বলল, চিৎকার করো না, কেউ শুনবে না। আমি আর অপেক্ষা করলাম না। পকেট থেকে মোবাইল বের করে চুপি চুপি পুলিশের নম্বরে ফোন করার চেষ্টা করলাম, কিন্তু স্ক্রিনে দেখালো কোনো নেটওয়ার্ক নেই। আশেপাশে এতটাই নির্জন এলাকা ছিল যে সিগন্যালই আসছিল না। আমার হাত ঘামতে শুরু করলো। এখন যদি কিছু করতে হয় একাই করতে হবে। আমি ঘরের বাইরে পড়ে থাকা একটা লোহার রড হাতে নিলাম। ঠিক তখনই চম্পা যেন হঠাৎ কিছু টের পেল। সে ঘুরে দরজার দিকে তাকিয়ে উচ্চস্বরে বলল, যেই হও বেরিয়ে এসো, আজ কেউ এই ঘর থেকে কাউকে নিয়ে যেতে পারবে না। তার সেই গলার আওয়াজ শুনে আমার শরীর শিউরে উঠল, কিন্তু তার থেকেও বড় ধাক্কা খেলাম পরের মুহূর্তে। ঘরের এক কোণে আমি কয়েকটি পুরনো ছবি দেখতে পেলাম। ছবিগুলোতে বিভিন্ন সময়ে নিখোঁজ হয়ে যাওয়া কয়েকজন তরুণীর মুখ, নিচে তাদের নাম লেখা। আর সেই ছবির একেবারে পাশে রাখা ছিল আজকের অপহৃত মেয়েটির একটি নতুন তোলা ছবি। বুঝলাম সব কিছু আগেই পরিকল্পনা করা ছিল। আমার মনে হলো আর এক মুহূর্ত দেরি করলে হয়তো তাকে বাঁচানো যাবে না। আমি শক্ত করে লোহার রডটা ধরলাম এবং সিদ্ধান্ত নিলাম এবার যা হওয়ার হবে। আমি নিঃশব্দে দরজার পাশে গিয়ে দাঁড়ালাম। চম্পার সমস্ত মনোযোগ তখন বেদির দিকে। সুযোগ বুঝে আমি ঘরে ঢুকে মেয়েটির হাতের বাঁধন খুলতে গেলাম। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে চম্পার গলা ভেসে এলো, আমি জানতাম তুই বেরোবি। কথাটা শেষ হতেই সে আমার হাতের দিকে একটা কাঠের লাঠি ছুঁড়ে মারল। লাঠিটা আমার কাঁধে জোরে আঘাত করলো। ব্যথায় আমি মেঝেতে পড়ে গেলেও হাতের লোহার রডটা ছাড়িনি। চম্পা দ্রুত এগিয়ে এসে আমার হাত থেকে রড কেড়ে নেওয়ার চেষ্টা করলো। কিছুক্ষণ ধস্তাধস্তির পর আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। সেই সুযোগে মেয়েটিকে বললাম, দৌড়াও। কিন্তু সে উঠে দাঁড়িয়ে টলতে লাগলো। সম্ভবত তাকে কোনো ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল। সে 2-1 কদম এগিয়েই আবার মাটিতে বসে পড়ল। চম্পার আগে চিৎকার করে দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। তার চোখে তখন ভয়ের বদলে এক ধরনের মরিয়া ভাব। সে বলল, আজ যদি এই আচার শেষ না হয় আমি সব হারাবো। আমি উত্তর দিলাম, মানুষকে কষ্ট দিয়ে কেউ নিজের জীবন বাঁচাতে পারে না। সে যেন আমার কথা শুনতেই পেল না।
আবার বেদির দিকে এগিয়ে গিয়ে পুরনো সেই তামার পাতাগুলো হাতে তুলে নিল। বাতাসে ধূপের ধোঁয়া আরও ঘন হয়ে উঠছিল। আমি চারিদিকে তাকিয়ে দেখলাম ঘরের এক কোণে একটি ছোট কাঠের তাক। সেখানে ধুনো জমা অনেক পুরনো ধর্মীয় বই, ভাঙা প্রদীপ আর একটা পিতলের ঘণ্টা রাখা। তাকের উপর খোলা অবস্থায় একটি ছেঁড়া বই পড়েছিল। অদ্ভুতভাবে বইটির একটি পাতায় লাল কালি দিয়ে কয়েকটি শ্লোকের মতন লাইন দাগানো ছিল। তখন আমার পাশে বসে থাকা মেয়েটি ফিসফিস করে বলল, ওই বইটা আমাকে দিন। আমি দ্রুত বইটা এনে তার হাতে দিলাম। সে কাপা গলায় বলল, ছোটবেলায় ঠাকুমার কাছে কিছু স্রোত শুনেছিলাম, পুরোটা মনে নেই, কিন্তু চেষ্টা করব। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। চম্পা তখনও নিজের কাজেই ব্যস্ত। মেয়েটি ধীরে ধীরে বইয়ের লেখা মিলিয়ে প্রার্থনার মতো করে পড়তে শুরু করলো। তার গলায় ভয় ছিল, কিন্তু সেই ভয়ের মধ্যেও দৃঢ়তা ছিল। কয়েক মুহূর্তের মধ্যে ঘরের পরিবেশ যেন বদলে যেতে লাগলো। বাইরে প্রচণ্ড হাওয়া বইতে শুরু করলো। ভাঙা জানলার পাল্লা বারবার ধাক্কা খেতে লাগলো। একসঙ্গে কয়েকটি মোমবাতি নিভে গেল। হঠাৎ ছাদের একটি অংশ থেকে ধুলো ঝরে পড়ল। চম্পা থেমে গেল। সে চারিদিকে তাকিয়ে যেন প্রথমবারের মতন ভয় পেতে শুরু করেছে। তার হাতে ধরা তামার পাতাটি মেঝেতে পড়ে গেল। সে বিড়বিড় করে বলতে লাগলো, না না, এটা হওয়ার কথা নয়, আমাকে মিথ্যে বলা হয়েছিল। তার কণ্ঠে আর আগের সেই কঠোরতা ছিল না, বরং ভেঙে পড়া একজন মানুষের অসহায়তা ছিল। সে হাঁটু গেড়ে বসে পড়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমি ভেবেছিলাম এটাই আমাকে বাঁচাবে, কিন্তু এতদিন ধরে আমি শুধু পাপই করে এসেছি। ঠিক তখনই দূরে সাইরেনের শব্দ শুনতে পেলাম। সম্ভবত আমি আগে ফোন করার চেষ্টা করার সময় জরুরি কলটি আংশিকভাবে চলে গিয়েছিল, অথবা আশেপাশের কেউ চিৎকার শুনে খবর দিয়েছিল। কয়েক মিনিটের মধ্যে পুলিশ বাড়ির ভেতরে ঢুকে আমাদের উদ্ধার করে। চম্পা কোনো প্রতিরোধ করল না, সে মাথা নিচু করে বসে রইল। পরে জানতে পারি, দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ অবস্থায় সে এক প্রতারকের কথায় বিশ্বাস করে এসব ভয়ঙ্কর কাজ করছিল। আদালতের নির্দেশে তাকে কারাগারে না পাঠিয়ে একটি মানসিক পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয়। সে তা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। আর আমি আজও যখন কোনো নির্জন রাস্তায় পুরনো সবুজ অটো দেখি, অজান্তেই আমার পা থেমে যায়। আর আরও একটা কথা আমি শুনেছিলাম, সেই বাড়ি থেকে নাকি অদ্ভুত ধরনের আওয়াজ শোনা যেত, যে আওয়াজ কোনো সাধারণ মানুষের না। কান্নার আওয়াজ, নুপুরের আওয়াজ, অনেক ধরনের আওয়াজ শোনা যেত, যেগুলো আমরা সচরাচর সাধারণ মানুষের বাড়ি থেকে শুনি না। জানি না সে বাড়িতে কী ছিল, তবে এই ছিল ঘটনা। যদি ভালো লাগে তাহলে পড়ে শুনিও। অবশ্যই আমি অপেক্ষায় থাকব তোমার মুখে এই ঘটনাটা শোনার জন্য। এই ঘটনার এক শিকিও মিথ্যে নয়। আমার যতটুকু মনে ছিল আমি ততটুকু লিখেছি, একটা লাইনও বাড়িয়ে বলিনি বা বাড়িয়ে লিখিনি। তো তোমার কেমন লেগেছে তুমি জানিও, আর অবশ্যই শেয়ার করো। একদম। তো বন্ধুরা, এই ছিল আজকের একটা কি বলবো, দুঃখজনক না ভয়ঙ্কর ঘটনা, তোমরাই বলো। আমাদের এই সমাজে যে এখনও কিন্নারদের বা হিজড়াদের অসম্মান করা হয়, এটা ঠিক। এখনও তাদেরকে পুরোপুরি সেই জায়গা দেওয়া হয় না। আর কিছু কিছু জায়গায় তাদেরও বাড়বাড়ন্তি আছে। তা বাদেও এমন কিছু আমারই পরিচিত আছে যারা খুব ভালো, ভাবাই যায় না যে তারাও এরকম হয়। আমার প্রতিনিয়ত তাদের সাথে কথাও হয়, যখন রাস্তায় দেখা হয় বা কোনো জায়গায় দেখা হয়ে গেল। তারা খুব ভালো। এরকম ভালো খারাপ নিয়েই তো সব কিছু। জানি না এই ঘটনাটা তোমাদের কেমন লেগেছে, তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। তবে আমি একটা কথা বলবো, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সকলের সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না, তারা এগুলোকে এন্টারটেনমেন্টের জন্যই নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা। রাত তখন প্রায় 10:30। টানা বৃষ্টির কারণে আমার বন্ধু যেখানে যাচ্ছিল সেখানকার রাস্তাটা কার্যত অচল হয়ে পড়েছিল। বন্ধু নাম অনির্বাণ দত্ত, একটা প্রাইভেট টেলিকম কোম্পানিতে ফিল্ড ইঞ্জিনিয়ার। সারাদিন বিভিন্ন টাওয়ারে ঘুরে কাজ শেষ করে জেলা শহরে ফেরার উদ্দেশ্যে বেরিয়েছিল, কিন্তু মাঝপথে বিশাল ধস নামায় পুলিশ রাস্তা বন্ধ করে দেয়। বাস বন্ধ, গাড়ি বন্ধ, মোবাইল নেটওয়ার্কও প্রায় নেই বললেই চলে। সামনে একটা ছোট্ট বাজার ছাড়া আশেপাশে আর কোনো
জনবসতি চোখে পড়ছিল না। বাধ্য হয়েই সে ভিজতে ভিজতে বাজারের ভেতরে ঢুকে কোনো হোটেল খুঁজতে শুরু করল। প্রথম হোটেলে গিয়ে জানতে পারল কোনো ঘর খালি নেই। দ্বিতীয় জায়গাতেও একই উত্তর। তৃতীয় জায়গার মালিক সরাসরি বলে দিলেন আজ রাতের জন্য আর কোথাও ঘর পাওয়া অসম্ভব। তখনই রাস্তার ধারে চায়ের দোকানে বসে থাকা এক বৃদ্ধ অনির্বাণকে ডেকে বললেন, যদি খুব দরকার হয় বাজারের শেষ মাথায় অরুণোদয় লজ বলে একটা জায়গা আছে, তবে সবাই সেখানে থাকে না। কথাটা শুনে অনির্বাণ অবাক হয়ে কারণ জানতে চাইলে বৃদ্ধ শুধু মুচকি হেসে বললেন, থাকতে গেলে বুঝে যাবেন। এমন উত্তর শুনে তার কৌতূহল বাড়লেও অন্য কোনো উপায় ছিল না। বাজারের আলো পেছনে ফেলে সে এগোতে লাগল। কয়েক মিনিট পরে কুয়াশার ভেতর একটি পুরনো 2 তলা বাড়ি চোখে পড়ল। ফিকে নীল রঙের দেওয়াল, ভাঙা বারান্দা, মরচে ধরা সাইনবোর্ডে কষ্টে পড়া যায় অরুণোদয় লজ। বাইরে কোনো অতিথির গাড়ি নেই, আশেপাশে মানুষের আওয়াজও নেই। ভেতরে ঢুকতেই নাকে একটা স্যাঁতস্যাঁতে কাঠ আর পুরনো দেওয়ালের গন্ধ। রিসেপশনের পেছনে বসেছিলেন সাদা দাড়িওয়ালা এক বৃদ্ধ। তিনি অনির্বাণের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে ধীর গলায় বললেন, এত রাত? অনির্বাণ মাথা নাড়তেই তিনি কোনো প্রশ্ন না করেই একটি পুরনো রেজিস্টার এগিয়ে দিলেন। নাম, ঠিকানা, ফোন নম্বর লেখার পর বৃদ্ধ হঠাৎ জন্ম তারিখের ঘরে চোখ আটকে রাখলেন। তারপর তার মুখের হাসিটা যেন অদ্ভুতভাবে মিলিয়ে গেল। তিনি আবারও জন্ম তারিখটা দেখে খুব আস্তে বললেন, তোমার জন্ম 13ই আগস্ট। অনির্বাণ অবাক হয়ে বলল, হ্যাঁ কেন? বৃদ্ধ সঙ্গে সঙ্গে রেজিস্টার বন্ধ করে বললেন, কিছু না, অনেকদিন পর এমন একজন লোক এলো। কথাটার মানে বুঝে ওঠার আগেই তিনি মরচে ধরা একটা চাবি হাতে দিয়ে বললেন, দোতলায় 7 নম্বর ঘর। কেন জানি না এই কথাটা শুনে অনির্বাণের গায়ে হালকা কাটা দিলেও সে অতটা মাইন্ড করেনি। কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠতেই সিঁড়ির কর্মর শব্দ শুনতে লাগলো সে। করিডোরে মাত্র একটি হলুদ বাল্ব জ্বলছিল, তা আবার টিমটিম করছিল। 7 নম্বর ঘর খুলতেই দেখা গেল ছোট্ট একটা বিছানা, একটি কাঠের আলমারি, ভাঙা টেবিল আর কোনায় লাগানো পুরনো দরজার বাথরুম। ঘরটি পরিষ্কার হলেও অদ্ভুতভাবে ঠান্ডা। জানলার বাইরে শুধু বৃষ্টি আর কুয়াশা। সারাদিনের ক্লান্তিতে অনির্বাণ ব্যাগ নামিয়ে কাপড় বদলালো। কিছুক্ষণ পরে নিচের দোকান থেকে কেনা বিস্কুট খেয়ে বিছানায় শুয়ে পড়ল, কিন্তু ঘুম এলো না। বাইরে টিনের চালে বৃষ্টির শব্দের সঙ্গে সঙ্গে মাঝে মাঝে মনে হচ্ছিল করিডোরে কেউ ধীরে ধীরে হাঁটছে। প্রথমে সে ভেবেছিল অন্য কোনো অতিথি হবে, কিন্তু শব্দটা কয়েক মিনিট পর পর ঠিক তার দরজার সামনে এসে থেমে যাচ্ছিল। সাহস করে দরজা খুলে বাইরে তাকাতেই করিডোর সম্পূর্ণ ফাঁকা, শুধু শেষ মাথায় বাল্বটা দুলছিল। ঘরে ফিরে দরজা বন্ধ করতেই বাথরুমের ভেতর থেকে টুপ টুপ করে জল পড়ার শব্দ শোনা গেল। সে বিরক্ত হয়ে ভাবল, নিশ্চয়ই কল ঠিকমতো বন্ধ নেই। দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখল কল থেকে 1 ফোঁটাও জল পড়ছে না, অথচ কয়েক সেকেন্ড আগে স্পষ্ট শব্দ হচ্ছিল। আয়নার সামনে দাঁড়িয়ে মুখে জল দিতে যাবে, ঠিক তখনই আয়নার ডান পাশে খুব ক্ষীণভাবে আর একটা মুখের প্রতিফলন দেখা গেল। যেন ভেজা চুল, কাঁধে ঝুলে থাকা এক তরুণী মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। অনির্বাণ চমকে ঘুরে তাকালো, কিন্তু পেছনে কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই প্রতিফলনটিও উধাও। নিজের ক্লান্তিকে দায়ী করে সে ঘরে ফিরে এলো, কিন্তু দরজা বন্ধ করার কয়েক সেকেন্ড পরেই বাথরুমের ভেতর থেকে খুব আস্তে একটি মেইলি গলা ভেসে এলো, আজও কি তুমি? অনির্বাণের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বাইরে তখনও অবিরাম বৃষ্টি পড়ছে, আর ঘড়ির কাঁটা ধীরে ধীরে রাত 12টার দিকে এগিয়ে চলেছে। ঠিক রাত 12টা বাজতেই লজের সমস্ত লাইট একসঙ্গে নিভে গেল। ঘর ডুবে গেল ঘন অন্ধকারে। কয়েক সেকেন্ড পরে জরুরি লাইনের ক্ষীণ হলুদ আলো জ্বলে উঠতেই অনির্বাণ বুঝতে পারল ঘরের তাপমাত্রা হঠাৎ অনেকটাই নেমে গেছে, যেন কেউ বরফ শীতল বাতাস ছেড়ে দিয়েছে। সে মোবাইলের টর্চ জ্বালিয়ে দরজার দিকে তাকাতেই দেখতে পেল দরজার নিচের ফাঁক দিয়ে ধীরে ধীরে জল ঘরে ঢুকছে, অথচ বাইরে করিডোর শুকনো থাকার কথা। সে সাবধানে দরজা খুলল। করিডোরে কেউ নেই, কিন্তু ভেজা পায়ের ছাপ
একটার পর একটা এগিয়ে গেছে, ঠিক তার ঘরের পাশের বাথরুমের দিকে। সেই পায়ের ছাপ মানুষের হলেও অদ্ভুতভাবে উল্টো দিকে ছিল, যেন কেউ পেছন ফিরে হাঁটছিল। অনির্বাণ কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে আবার ঘরে ফিরে এলো। নিজেকে বোঝাতে লাগলো হয়তো আলো আঁধারির ভুল। কিন্তু বিছানায় বসতেই মোবাইলের স্ক্রিন নিজে থেকেই জ্বলে উঠল। কোনো কল নেই, কোনো মেসেজ নেই, শুধু ক্যালেন্ডার অ্যাপ খুলে গেছে। সেখানে আজকের তারিখ নিচে লাল অক্ষরে লেখা। সে সঙ্গে সঙ্গে ক্যালেন্ডার বন্ধ করল। কয়েক সেকেন্ড পর আবার সেটি নিজে থেকেই খুলে গেল। আতঙ্কে সে ফোনটা বন্ধ করে দিল। ঠিক তখনই বাথরুমের ভেতর থেকে মৃদু গুনগুন করে একটা গান গাইতে শুরু করলো। আর গানটা ছিল জন্মদিনের গান, মানে জন্মদিনের দিন যেটা গাওয়া হয়। গলাটা এতটা ধীরে ছিল যে শব্দগুলো পরিষ্কার বোঝা যাচ্ছিল না, কিন্তু সুরটা নিঃসন্দেহে জন্মদিনের গান। সাহস জোগাড় করে অনির্বাণ আবার বাথরুমের দরজার কাছে গেল। দরজাটা হাত খোলা ছিল। ভেতরে উকি দিতেই দেখলো আয়নার সামনে সেই ভেজা চুলের মেয়েটি দাঁড়িয়ে আছে। এবার তাকে স্পষ্ট দেখা যাচ্ছে। সাদা রঙের পুরনো পোশাক, কাঁধ পর্যন্ত ভেজা চুল, মাথাটা নিচু। অনির্বাণ ধীর হয়ে গেল। মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল। তার মুখ অস্বাভাবিক ফ্যাকাশে, কিন্তু চোখ দুটো অদ্ভুত শান্ত। সে অনির্বাণের দিকে তাকিয়ে খুব আস্তে বলল, তুমি আমাকে দেখতে পাচ্ছ? অনির্বাণ কোনো উত্তর দিতে পারল না। মেয়েটি আবার বলল, অনেক বছর পর আবার একজন দেখল। মুহূর্তের মধ্যে ঘরের আলো একবার জ্বলে আবার নিভে গেল। আলো ফিরতেই সেখানে আর কেউ নেই, শুধু আয়নার গায়ে ভেজা ভেজা ছাপ। অনির্বাণ তাড়াতাড়ি দরজা বন্ধ করে নিচে রিসেপশনে নেমে এলো। বৃদ্ধ মালিক যেন আগে সবই জানতেন। তিনি অনির্বাণকে দেখে কোনো বিস্ময় প্রকাশ করলেন না, শুধু বললেন, কি হয়েছে? অনির্বাণ উত্তেজিত গলায় সব ঘটনা খুলে বলতেই বৃদ্ধ অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর রেজিস্টারের একটা পুরনো পাতা খুলে সামনে রাখলেন। সেখানে বহু বছরের অতিথিদের নাম লেখা আছে, কিন্তু নামের পাশে লাল কালিতে একটা ছোট গোল চিহ্ন। বৃদ্ধ বললেন, যাদের জন্ম 13ই আগস্ট তাদের সঙ্গে এমন হয়। কেমন করে বুঝলাম? গত 25 বছরে এমন মাত্র 7 জন এসেছিল। সবাই একই কথা বলেছে। কেউ প্রথমে আয়নায় দেখেছে, কেউ জল পড়ার শব্দ শুনেছে, কিন্তু শেষ রাত পর্যন্ত খুব কম মানুষই টিকে থাকতে পেরেছে। অনির্বাণের বুক ধক করে উঠল। সে জিজ্ঞেস করল, মেয়েটি কে? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, তার নাম ছিল ঈশিতা। অনেক বছর আগে এই লজেই সে এসেছিল তার জন্মদিনের আগের রাতে। পরদিন সকালে তাকে আর জীবিত পাওয়া যায়নি। কিভাবে মারা গিয়েছিল কেউ বলতে পারেনি। পুলিশও কোনো রহস্যের সমাধান করতে পারেনি। কিন্তু এই ঘটনার পর থেকে প্রতি বছর তার জন্মদিন ঘনিয়ে এলে যাদের জন্ম একই দিনে তারা এখানে এলে তাকে দেখতে পায়। অনির্বাণ বলল, কিন্তু কেন? বৃদ্ধ ধীরে মাথা নাড়লেন। এই প্রশ্নের উত্তর আমি জানি না, শুধু এটুকুই জানি, রাত শেষ হওয়ার আগে সে একবার সবাইকে বাথরুমে ডাকে। কেউ যদি সেই ডাকে সাড়া দেয়, সে এমন কিছু দেখে যা সে জীবনে কোনোদিনও বলতে পারে না। বৃদ্ধের কণ্ঠে কোনো নাটকীয়তা ছিল না, বরং এমন স্বাভাবিক বলেছিলেন যেন বহুবার একই কথা বলতে হয়েছে। ঠিক তখনই ওপর তলা থেকে ভেসে এলো ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ। দুজনে একসঙ্গে মাথা তুলে তাকালো। বৃদ্ধের মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। অনির্বাণের গলা শুকিয়ে গেল। সে স্পষ্ট বুঝতে পারছিল এই মুহূর্তে লজ ছেড়ে পালিয়ে যাওয়াই সবচেয়ে নিরাপদ। কিন্তু বাইরে তখনও ঝড় বৃষ্টি, পাহাড়ি রাস্তা বন্ধ, চারিদিকে অন্ধকার। সে দরজার দিকে একবার তাকালো, তারপর বৃদ্ধের দিকে। বৃদ্ধ হাসতে বললেন, পালিয়ে লাভ নেই। যারা ওকে একবার দেখেছে তারা রাত শেষ হওয়ার আগে এই লজের সীমানা পার হতে পারে না। কথাটা শুনে অনির্বাণ আর এক মুহূর্ত নষ্ট না করে বাইরে বেরিয়ে এলো। আশ্চর্যের বিষয়, প্রধান দরজার কাছে পৌঁছে সে দেখল দরজাটা ভেতর থেকে খোলা, কিন্তু বাইরে যেন ঘন কালো কুয়াশার একটা দেওয়াল দাঁড়িয়ে আছে। সে এক পা বাড়াতেই মনে হলো সামনে কোনো অদৃশ্য শক্ত দেওয়ালে ধাক্কা খেল। হাত বাড়িয়ে ছুঁয়ে দেখল বাতাস ছাড়া কিছুই নেই। তবুও সামনে এগোনো যাচ্ছে না। বাধ্য হয়ে সে আবারও ফিরে এলো। বৃদ্ধ তখন রিসেপশনের ড্রয়ার খুলে একটি পুরনো খাম বের করলেন। খামের ভেতরে হলদে হয়ে যাওয়া কয়েকটি ছবি।
প্রথম ছবিতে দেখা গেল বহু বছর আগের একই লজ, তবে তখন নতুন রং করা, সামনে অনেক মানুষের ভিড়। দ্বিতীয় ছবিতে কয়েকজন অতিথির সঙ্গে দাঁড়িয়ে আছে এক তরুণী, ভেজা চুল নয় বরং হাসি মুখ, চোখে জীবনের উচ্ছ্বাস। ছবির পেছনে লেখা ঈশিতা, জন্মদিনের আগের সন্ধ্যা। অনির্বাণ ছবিটা হাতে নিয়ে তাকিয়ে রইল। এ তো সেই মেয়েটি যাকে সে কিছুক্ষণ আগে আয়নায় দেখেছে। তৃতীয় ছবিটা দেখে তার শরীর ঠান্ডা হয়ে গেল। সামনে একই বাথরুমের দরজার সামনে পুলিশ দাঁড়িয়ে আছে, আর মেঝেতে সাদা কাপড় দিয়ে কিছু একটা ঢেকে রাখা। বৃদ্ধ বললেন, এই ছবিটা কখনো সংবাদপত্রে ছাপা হয়নি? উনি বললেন, পুলিশ সব গোপন রেখেছিল, কারণ তারা নিজেরাও বুঝতে পারেনি কি ঘটেছিল। অনির্বাণ ফিসফিস করে জিজ্ঞাসা করল, ওকে কে মেরেছিল? বৃদ্ধ অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, পোস্টমর্টেমে বলা হয়েছিল শরীরে আঘাতের চিহ্ন নেই, কিন্তু মৃত্যুর কয়েক ঘন্টা আগে পর্যন্ত সে বেঁচে ছিল। আর সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল, তিনি থেমে গেলেন। ও বলল, কি? বৃদ্ধ ধীরে উত্তর দিলেন, তার পিঠে ধারালো কিছু দিয়ে একটা বাক্য লেখা ছিল, কিন্তু হাসপাতাল পৌঁছানোর আগেই সেই লেখাটা নিজে থেকে মিলিয়ে যায়। ডাক্তাররা শুধু ছবিতেই সেটা দেখেছিলেন। অনির্বাণের বুকের ভেতর কাঁপুনি শুরু হলো। কি লেখা ছিল? বৃদ্ধ উত্তর দিলেন না, শুধু ঘামের ভেতর থেকে আর একটা পুরনো সাদা কালো ছবি বের করে তার হাতে দিলেন। ছবিটা ঝাপসা, তবু স্পষ্ট বোঝা যাচ্ছে কারোর পিঠে রক্তের দাগের মতন কিছু লেখা, কিন্তু সময়ের কারণে অক্ষরগুলো আর পড়া যাচ্ছে না। ঠিক তখনই ওপর থেকে আবার সেই মেইলি গলা ভেসে এলো। গলাটা তাকে নাম ধরে ডাকছে। বৃদ্ধ চোখ বন্ধ করে বললেন, এখন যাও। কাবাবে অনির্বাণ আবারও সিঁড়ি বেয়ে দোতলায় উঠল। করিডোরের আলো এবার সম্পূর্ণ নিভে গেছে, শুধু তার মোবাইলের টর্চে ভরসা। 7 নম্বর ঘরের দরজা অর্ধেক খোলা, অথচ সে স্পষ্ট মনে করতে পারছে নিচে নামার আগে দরজাটা বন্ধ করেছিল। ভেতরে ঢুকেই সে থমকে দাঁড়ালো। ঘরের মেঝে ভিজে গেছে, যেন কোথাও থেকে অবিরাম জল ঢুকছে। সেই জলের সরু ধারা সোজা বাথরুমের দিকে চলে গেছে। বাথরুমের দরজাটা এবার পুরো খোলা, ভেতর থেকে ক্ষীণ আলো বেরিয়ে আসছে। অনির্বাণ 1 পা 2 পা করে ভেতরে ঢুকল। আয়নার সামনে সেই মেয়েটি দাঁড়িয়ে। এবার সে ধীরে ধীরে অনির্বাণের দিকে তাকালো। তার ঠোঁটে অদ্ভুত এক হাসি। তারপর সে খুব শান্ত গলায় বলল, সবাই দেরি করে, তুমিও করবে। তারপর সে খুব শান্ত গলায় কিছু একটা বলল। কথাটা শেষ হতেই সে আস্তে আস্তে পেছনে সরে গেল, কিন্তু আশ্চর্যের বিষয়, সে দেওয়ালের ভেতর দিয়ে মিলিয়ে গেল না, বরং বাথরুমের শাওয়ারের পর্দার আড়ালে চলে গেল। পর্দাটা হালকা দুলছে, মনে হচ্ছে ঠিক তার পেছনেই কেউ দাঁড়িয়ে আছে। অনির্বাণ কাঁপতে কাঁপতে পর্দার দিকে হাত বাড়ালো। বাইরে তখন ঘড়িতে রাত 1টা বাজলো। আর ঠিক সেই মুহূর্তে পর্দার ওপাশ থেকে খুব আস্তে করে একটা বাক্য ভেসে এলো। সে বাক্যটা কি ছিল জানো? জন্মদিন। পর্দার সামনে দাঁড়িয়ে অনির্বাণের মনে হচ্ছিল সে এক ঝটকায় শাওয়ারের পর্দাটা সরিয়ে দিল, কিন্তু ভেতরে কেউ নেই, শুধু পুরনো সাদা টাইলস, মরচে ধরা শাওয়ার আর মেঝেতে জমে থাকা কালচে জল। সে হতাশ হয়ে ঘুরতেই আয়নার ভেতরে নিজের প্রতিচ্ছবির পাশে আবার সে মেয়েটিকে দেখতে পেল। এবার সে আয়নার ওপাশে দাঁড়িয়ে নয়, ঠিক অনির্বাণের পেছনে দাঁড়িয়ে আছে। অনির্বাণ ধীরে ধীরে ঘুরে তাকালো, আবারও কেউ নেই, কিন্তু আয়নায় মেয়েটি রয়ে গেল। সে এবার প্রথমবারের মতন হাসল। সেই হাসিতে আনন্দ ছিল না, কিন্তু অদ্ভুত এক ক্লান্তি। সে ঠোঁট নাড়ল, কিন্তু কোনো শব্দ বেরোলো না। কয়েক সেকেন্ড পরে আয়নার গায়ে নিজে থেকেই জল জমতে শুরু করলো। সে জলের উপর অদ্ভুত ধরনের ছাপ উঠতে লাগলো। অনির্বাণ নিচে তাকাতেই দেখলো বাথরুমের মেঝের এক কোণে পুরনো মার্বেলের একটি টাইলস অন্যগুলোর তুলনায় সামান্য উঁচু। সে হাঁটু উড়ে সেটা চাপ দিতেই টাইলস একটি সরে গেল। নিচে একটা ছোট্ট লোহার বাক্স। বাক্সটা তালা দিয়ে অনেক আগেই নষ্ট হয়ে গেছে। সে আর 1 মিনিটও সহ্য করতে পারেনি। সে সেখানেই জ্ঞান হারালো। অনির্বাণের যখন জ্ঞান ফিরল, তখন জানালার ফাঁক দিয়ে সকালের আলো ঘরের ভেতরে ঢুকছে। বাইরে বৃষ্টিও থেমে গেছে। সে নিজের বিছানায় শুয়ে আছে। শরীর ভারী ভারী লাগছিল, যেন অনেক দিন ধরে জ্বর ছিল। কিছুক্ষণ পরে দরজায় টোকা পড়ল। বাইরে দাঁড়িয়ে সেই বৃদ্ধ মালিক, তার হাতে 1 কাপ গরম চা। তিনি শান্ত গলায় বললেন, রাতটা কেটে গেছে, তুমি বেঁচে গেছো। অনির্বাণ তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে বাথরুমের দিকে দৌড়ে গেল।
দরজা খুলে দেখলো সব কিছু স্বাভাবিক। শুকনো টাইলস, পরিষ্কার আয়না, কোথাও কোনো রক্তের দাগ নেই, শাওয়ারের নিচে কোনো মৃতদেহও নেই। সেই রাতের সব ঘটনাই তার কাছে দুঃস্বপ্ন ছিল। কিন্তু মেঝের কোণে চোখ পড়তেই সে থমকে গেল। সেখানে পড়ে আছে সেই রূপোর চুলের ক্লিপটি, যেটা সে লোহার বাক্সের ভেতরে দেখেছিল। বৃদ্ধকে সে জিজ্ঞেস করলো, এটা কি? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমি জানি না, তবে এত বছর ধরে যারা ওকে দেখেছিল তাদের কেউই কোনো স্মৃতি নিয়ে ফিরতে পারেনি। তুমি প্রথম মানুষ যে ওর রেখে যাওয়া জিনিস নিয়ে বেরোচ্ছ। অনির্বাণ আর কোনো কথা বলল না। বিল মিলিয়ে ব্যাগ কাঁধে নিয়ে লজ থেকে বেরিয়ে গেল। দিনের আলোয় বাড়িটাকে আগের মতন ভয়ঙ্কর লাগছিল না। বাজারও স্বাভাবিক হয়ে গেছে, লোকজন চলাফেরা করছে, দোকান খুলেছে, রাস্তা পরিষ্কার হাওয়ায় বাসও চলতে শুরু করেছে। বাসে উঠে সে শেষবারের মতন জানলা দিয়ে লজটার দিকে তাকালো। দ্বিতীয় তলায় 7 নম্বর ঘরের জানলার কয়েক সেকেন্ডের জন্য মনে হলো কেউ দাঁড়িয়ে আছে। শহরে ফিরে অনির্বাণ নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। পুরো ঘটনাটা কাউকে সে বলেনি, কারণ এমন ঘটনা হয়তো কেউ বিশ্বাস করবে না। তবে সে রাতের পর একটি অদ্ভুত পরিবর্তন সে লক্ষ্য করল। 13ই আগস্ট ভোরবেলা ঠিক 4টার দিকে সে সেই গানটা শুনতে পেত, জন্মদিনের গানটা। কোথায় থেকে আসতো সে অনেক খুঁজেছে, কিন্তু কখনো পায়নি। প্রথম বছর সে ভেবেছিল কাকতালীয়, কিন্তু দ্বিতীয় বছরও একই ঘটনা ঘটল, তৃতীয় বছরও সেম। ধীরে ধীরে অনির্বাণ বুঝতে পারল কিছু রহস্যের উত্তর খুঁজে পাওয়া যায় না, শুধু সেগুলো আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে যায়। 5 বছর পরে অফিসের কাজে আবার সেই পাহাড়ি এলাকায় যাওয়ার সুযোগ এলো তার। অদ্ভুত এক টানে সে পুরনো বাজারের দিকে অরুণোদয় লজ খুঁজতে লাগলো, কিন্তু সেখানে লজ ছিল না। সেখানে একটা নতুন 3 তলা মার্কেট কমপ্লেক্স দাঁড়িয়ে। আশেপাশের দোকানদারকে জিজ্ঞাসা করতে সবাই বলল সেগুলো ভেঙে এখন এটা তৈরি করা হয়েছে। তারপরে সে কাজটা শেষ করে সেখান থেকে চলে আসলো। তো এই ছিল ঘটনা অমিতদা। কেমন লেগেছে অবশ্যই সেটা তুমি আমাকে জানিও, আর ভালো লাগলে পড়ে শুনিও। অপেক্ষায় থাকবো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই জানিও। দ্বিতীয় ঘটনাটা একটু কেমন যেন একটা অবিশ্বাস্য ব্যাপার আছে, কিন্তু যে ঘটনা পাঠিয়েছে সে বলছে এক শিকিও মিথ্যে না, তাই জন্য আমি তোমাদের শেয়ার করলাম। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। মানে একটু হলেও অতিরঞ্জিত আছে আমার বলে মনে হয়, মানে লেখার সময় হয়তো সেটা করেছে। যাই হোক, তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও। এবার আমরা চলে যাচ্ছি শাউট আউট পর্বে। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে মঙ্গল মাঝি, সেকেন্ড কমেন্ট করেছে নিবেদিতা হালদার, থার্ড কমেন্ট করেছে কৃষ্ণা। 3 জনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে অঞ্জলি মণ্ডল, লক্ষ্মণ সর্দার, শিল্পা চ্যাটার্জি, নন্দিনী রয়, মিথুন। তারপরে আরও কমেন্ট করেছে স্কারাফুল হোসেন, সুদীপ্ত ব্যানার্জি, সুশীলা মণ্ডল। তারপরে আরও কমেন্ট করেছে নির্মল মণ্ডল, গীতা গোস্বামী, প্রদীপ, মানিক হাজরা, শান্তর দুনিয়া। তারপরে আরও কমেন্ট করেছে সঙ্গীতা মজুমদার, গীতা গোস্বামী, সুস্মিতা চরণ, আরমান খান, ডিজে ভ্লগার অনিশ। লিখেছে, দাদা 100কে উপলক্ষে একটা রিকোয়েস্ট, এবার থেকে আবার আগের মতন নেক্সট বৃহস্পতিবার থেকে ব্যাক টু ব্যাক 10টা স্পেশাল এপিসোড চাই। ওরে বাপ, এখন আর এটা পসিবল না ভাই, তখন ঘটনার লেন্থ কম ছিল, এখন তো অনেক বড় না। তারপরে কমেন্ট করেছে সাগর ধিবার। লিখেছে, হ্যালো অমিতদা, আমার নামটা নিও, আমার নাম সাগর, আমি তোমার প্রত্যেক দিনের ঘটনা শুনি। হ্যালো সাগর। তারপরে কমেন্ট করেছে পম্পা মহন্ত। লিখেছে, ভাই কেমন আছো তুমি? বাইরে বৃষ্টি আর তোমার ঘটনা কি বলবো তোমাকে, একদম জমে উঠেছে। ওকে ভাই, গুড নাইট, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে সাথী, অসীম দাস, অর্ক, সৌভিক মণ্ডল। লিখেছে, অনেক দিনের আশা আজকে অমিতদা পূরণ হলো আমারও। আমি তো চাইছিলাম 1 মিলিয়ন কবে কমপ্লিট হবে, হবে আস্তে আস্তে হবে। তারপরে কমেন্ট করেছে অমিতা ঠাকুর, শঙ্কর চক্রবর্তী। লিখেছে, খুব ভালো লাগলো, অনেক দিন পর শুনছি এবং মানতেই হবে ভৌতিক কথা আগের থেকে অনেক উন্নত। যেহেতু 5-6 মাস ধরে শুনছি তাই পরিবর্তনটা নজরে পড়ছে, খুব ভালো। সেই প্রথম দিন থেকে, মানে কোভিডের সময় থেকে আমি একনিষ্ঠ শ্রোতা। থ্যাংক ইউ শঙ্কর। তারপরে কমেন্ট করেছে আমার ছোট্ট ডায়েরি। লিখেছে, তুমি কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? তারপরে কমেন্ট করেছে অনুরণ ঘোষ, আকাশ সর্দার, গীতা গোস্বামী, সুভাষ বৈদ্য। লিখেছে, অমিতদা তোমার মিষ্টি মধুর কণ্ঠে আবার ভৌতিক চ্যানেলে জয়েন করলাম, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে স্লায়ার কেন্দ্র। লিখেছে, দাদা 100কে কমপ্লিট হয়েছে, কিউএনএ ভিডিও কবে আসবে? তোমরা কোশ্চেন করো। তারপরে কমেন্ট করেছে সিতু হীরা, গোপাল দে এক্সপ্লোর, মিঠু মিশ্রা, সুপর্ণা হালদার, সাগর সাহা, সুস্মিতা দাস,
শিহাব শাফিরউদ্দিন, সমীর সরকার লিখেছে, হাই অমিতদা, চলে আসলাম ঘটনা শুনতে। কানে হেডফোন লাগিয়ে ঘটনা শোনার মজাই আলাদা। একদম ঠিক বলেছ। রুনাদে লিখেছে, প্রথম যে কথাগুলো বললে ভাই একদম ঠিক কথা। অনেক কষ্টে 1 লাখ হলো বিগত 5-6 বছর বাদে। আর অন্যান্য চ্যানেল তো 1 বছরের মধ্যে 1 লাখ হয়ে যায়। আমার দেখা এরকম অনেক চ্যানেল আছে। যাই হোক, শেষ ভালো যার সব ভালো তার, আলটিমেটলি হলো তো, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে ফানি গ্যাং, লিখেছে, এই দিনটার অপেক্ষা করছিলাম কবে থেকে, ফাইনালি কমপ্লিট 100K। আমার খুব ভালো লাগছে। এই ফার্স্ট টাইম কারোর ইউটিউব চ্যানেল 100K কমপ্লিট হওয়াতে খুব খুশি হচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। তো এইরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।